সেই আলোচনা আসলে লজ্জায় ডোবায়। সেই আলোচনা আমাদের ইজ্জত কতটুকু রয়েছে সে ব্যাপারে প্রশ্ন জাগায়। একটা দল, যে দলটার নিজস্ব কোনো ক্রিকেটার নেই, যে দলটা বিভিন্ন জায়গা থেকে ধার করে ক্রিকেটারদের খেলায়, যেই দলের অবকাঠামো রয়েছে ক্রিকেট অবকাঠামো, সেখানটায় গিয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানরা খেলে, তাদের কোনো খবর থাকে না। সেই ইউএইর সাথে, যেই দল কিছুদিন আগে ক্রিকেটে সৌদি আরবিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে, সেই দল ইউএইর সাথে বাংলাদেশ ক্রিকেট দল, আমাদের বাঘেরা, পরাজিত হয়। ঠান্ডার দেশে গিয়ে আন্ডার পারফরমেন্স দেখায় আমার ফারুক আহমেদের প্রিয় দল। আজকে যখন খেলা হচ্ছিল তখন বিগ স্ক্রিনে দেখা যাচ্ছিল বিসিবি প্রেসিডেন্ট উড়ে গেছেন এমিরেটসের ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে খেলা দেখার জন্য। কোথাও খেলা হলে তিনি মিস করেন না। সকল খেলা, মাঠের খেলা, মাঠের বাইরের খেলা, ক্লাবের খেলা খুব ভালো বোঝেন আমার প্রিয় ভাই। সেখানটায় তিনি গেছেন। এর আগে একটা স্ট্যাট দেখিয়েছিলাম যে ফারুক আহমেদের এক খেলা দেখতে 11 লাখ টাকা বিসিবি খরচ করে। সেই খেলা দেখতে গিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। এটা অবিস্মরণীয় না করে আমাদের টিম টাইগার্স পারে। বাংলাদেশ দল, যে দলটা প্রিপারেশন নিতে চেয়েছে পরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে কিভাবে লড়বে, সেই দল এখন ইউএইর সাথে পারে না। পরের ম্যাচ, এক্সট্রা এডিশনাল ম্যাচ যেটা বাড়ানো হয়েছে, সেটা হারলে বাংলাদেশ ইউএইর সাথে সিরিজ হেরে যাবে। কি একটা অবস্থা ভাবতে পারেন। এই ফারুক আহমেদের টেনিউরে বাংলাদেশ ওয়ানডেতে জিতেছে মাত্র 1 ম্যাচ, হেরেছে 8টায়। টি20তে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক ভেলকি দেখিয়েছেন আমার প্রিয় ক্যাপ্টেন লিটন কুমার দাস। স্বীকৃত ব্যাটারদের মধ্যে আজকে যেই মাঠে 205 রান টপকে ইউএই জিতেছে, সেখানটায় 125 স্ট্রাইক রেটে ব্যাট করেন। কতগুলো চান্সেস ক্রিয়েট হয়েছিল তিনি যখন ব্যাট করছিলেন, শুধুমাত্র ইনএক্সপেরিয়েন্স হওয়ার কারণে তিনি আরো আগে আউট হয়ে যেতেন বা আউট করতে পারতো ইউএই, সে ব্যাপারটা আমরা দেখেছি। আমরা খেয়াল করে দেখেন যে পারভেজ হোসেন ইমন, আমি অনেক জায়গায় ফোন টোন দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে কি কারণে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান নেই। যে ছেলেটা 53 বলে 100 মারলো, যেই ছেলেটা 54 বলে 100 মেরে আউট হয়ে গেল, যেই ছেলেটা লাস্ট ম্যাচে ছক্কা মারার রেকর্ড করেছে বাংলাদেশিদের মধ্যে, যেই ছেলেটা 9 বছর 2 মাস পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি20তে শতক মারলো, সেই ইমনকে পরের ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা তো জানেন যে তিনি ইনজুর্ড, এটা ওটা, এইগুলো বিসিবি পাঠিয়েছে, আর সেটাই আপনারা দেখেছেন। আমি এই মুহূর্তে যে কাগজটা দেখাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজ, সেখানটায় বলা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে জানেন? সেখানটায় বলা হয়েছে যেটা, সেটা আমি পড়ে শুনে এবং আপনারা দেখেন। স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমন underwent a fitness test today and was declared available for selection. তিনি একটা ফিটনেস টেস্টের মধ্য দিয়ে আজকে ম্যাচের আগে গিয়েছিলেন and declared available for selection, নির্বাচিত হওয়ার জন্য, একাদশে খেলার জন্য তিনি ওকে ছিলেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে করেছে ইমনকে খেলানোর দরকার নেই, আমি শান্তকে খেলাবো। ইমন আগের ম্যাচে ছক্কা মারা রেকর্ড করেছেন, এই ম্যাচে শান্ত একটার বেশি 6 মারতে পারেন নাই। 9 ওভার 2 বলে যখন বাংলাদেশের 205 রান চেস করতে নামে আফগানিস্তান, তারা যখন 100 পেরিয়ে যায়, বাংলাদেশের সেই 100 পেরুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে লেগেছে 11তম ওভার পর্যন্ত। কারণ আমার ক্যাপ্টেন লিটন কুমার দাসকে তো টিকে থাকতে হবে, কিছু রান করতে হবে। 125 রেটে স্ট্রাইক রেটে ব্যাট করলেন, 32 বলে 40 করলেন। মোটামুটি আগামী 10টা ইনিংসে তাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না, ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হবে না। ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি জিতিয়ে এনেছিলেন, সে কারণে বাংলাদেশের ক্রিকেটার আজকে যেভাবে, যে জঘন্য পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে বাংলাদেশের হারার পেছনে অন্তত 2জন পেসার অ্যালং উইথ দ্য ক্যাপ্টেন বিশাল একটা রোল প্লে করেছেন, এর উত্তর কে দেবে? আমরা আজকে ওয়াসিম কিংবা আসিফ, এই ক্রিকেটাররা কতগুলো ম্যাচেস খেলেছে, হায়দার আলীরা কতগুলো ম্যাচেস খেলেছে। লাস্ট ওভারটা তানজিম সাকিব যেভাবে করেছেন, নো বল করছেন, ওয়াইড করছেন, কাছাকাছি স্ট্যাম্পে নন স্ট্রাইকিং প্রান্তে যে ব্যাটার রয়েছে তাকে হিট করে আউট করতে পারেন না। শরীফুল ইসলাম পুরো ম্যাচের সিনারিওটাই চেঞ্জ করে দিলেন। সে 7 বলে প্রয়োজন 17 রান, ওভার থ্রো করে 5 রান দিয়ে দিলেন, 6 বলে 12 ইকুয়েশনে চলে আসলো। তানজিম সাকিব করবেনটাই বার কি? এত ওভার এক্সাইটেড আমরা, একটা উইকেট পেয়ে গেলে আমরা বিশ্ব সেরা বোলার হয়ে যাই, গ্ল্যান ম্যাকগ্রা হয়ে যাই, আমরা মিচেল স্টার্ক হয়ে যাই, আমরা কাউকে গুনি না।
সেই ওভারথ্রো 5টা রান বাংলাদেশের এই ম্যাচ হারানোর পেছনে, ইজ্জতকে ফালুদা বানানোর পেছনে, ফারুক আহমেদের ইউএই ট্যুরে রয়্যাল বক্সে খেলা দেখার আনন্দটাকে মাটি করার পেছনে বিশাল রোল প্লে করেছে ভাই। আজকে জিতা গেলে একটা ফেক কনফিডেন্স ক্রিয়েট হতো। আগের ম্যাচটাই বাংলাদেশ হারতে হারতে কিন্তু জিতেছে। আমি বলেছি, অনেকেই আমাকে গালিগালাজ করেছেন আপনারা যারা খেলাটা দেখেছে, তারা কিন্তু আসলে সিচুয়েশনটা দেখেছে যে বাংলাদেশ কোন সিচুয়েশনে ছিল, শুধুমাত্র এক্সপেরিয়েন্সের জন্য বেঁচে গেছে। আজকে কি হলো, অনেকেই সান্ত্বনা খোঁজার চেষ্টা করছিল ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে, যে 200 রান টপকানো স্কোর বাংলাদেশ যতবার করেছে, দে হ্যাভ নেভার বিটেন। এবং 200 রান যতবার করেছে বাংলাদেশ হ্যাভ বিন বিটেন ফর আ সিঙ্গেল টাইম এগেইনস্ট ইউএই। নাহিদ রানা বলে গতি আছে, অনেক বড় তারকা বোলার, ইদানিং ভাবটাও অনেক বেড়ে গেছে, মাথা থাকতে হয়তো রে ভাই। অভিষেক টি-20-তে 50 করেছেন রান দেয়ার, পরের দিকে উইকেট পেয়ে কোনো লাভ হয়নি, বাংলাদেশ জিততে পারে নাই। প্রথম ওভারে 18 রান দিলেন, পরের ওভারে 14 রান দিলেন, তারপরের ওভারে 12 রান দিলেন। কি চমৎকার পারফরমেন্স! নাসুম আহমেদকে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়। আমার যে একজন প্রপার বাঁহাতি অর্থোডক্সের দরকার, নাসুমের এখানে কোনো আত্মীয় স্বজন নাই রে ভাই। মেহেদী হাসান, মিরাজদের কেউ থাকে না। বাংলাদেশের মিডল অর্ডার বলতে তাই কোনো কিছু থাকে না। আজকে যেভাবে বাংলাদেশ পরাজিত হয়েছে, আজকে বাংলাদেশ যেভাবে বিশ্ব ক্রিকেটে আমাদের ফ্যানদেরকে, সংবাদকর্মীদেরকে, যারা সংগঠক তাদেরকে, যারা রাত ভরে খেলাটা দেখেছে, যারা বাংলাদেশে ব্রডকাস্ট করেছে, সবার আবেগকে যেভাবে পদদলিত করেছে, এটার কোনো ব্যাখ্যা হতে পারে না। আজকে সেই ঘটনাটাই ঘটেছে। ক্যাপ্টেন্সি নিয়ে যে কাহিনীগুলো হয়, দলে লাইকিংস ডিসলাইকিংস গুলো এমন ভাবে চলে, বিশেষ একটা ফ্র্যাঞ্চাইজি টিম যেটা এই মুহূর্তে বাংলাদেশে খেলছে না, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নেই, সেই দলের আঙ্গিকে জাতীয় দলকে যখন সাজানো হয়, এটা নিয়ে কেউ কিছু বলে না, তখন পারফরমেন্স তো এরকম হবেই। খেয়াল করে দেখবেন ক্যাপ্টেন্সি কোথা থেকে আসে, খেয়াল করে দেখবেন মেহেদী হাসান মিরাজের পরিবর্তে কে খেলে, খেয়াল করে দেখবেন যে আজকে পারভেজ হোসেন ইমন, যেই ছেলেটা শতক মারলো সবশেষ ম্যাচে, তাকে ড্রপ করে দেগার এরকম উদ্ধত্তপূর্ণ ডিসিশন কারা নেয়? এগুলোর উত্তর কেউ দেবে? গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, আমরা এগুলোর উত্তর খুঁজতে কেউ যাবো না, চাইবো না। ফারুক আহমেদ মিডিয়াকে এড়ায়, এই উত্তরগুলো কে দেবে? টাকার হিসাব ভালো বোঝেন আপনি। 250 কোটি টাকা তোলেন, 238 কোটি টাকা ট্রান্সফার করেন, 120 কোটি টাকা দুই ব্যাংকে দিয়ে দেন, কারণ আপনার লাভ দরকার, পার্সেন্টেজ দরকার। আপনার ক্রিকেটে যদি পারফরমেন্স না থাকে, 2.5% ইন্টারেস্ট দিয়ে ব্যাংকে টাকা রেখে আপনি কি ঘোড়ার ডিম করবেন ফারুক ভাই? কি করবেন আপনি? এই প্রশ্নের উত্তর আপনি দেবেন, আমি আপনাকে নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর আদায় করার চেষ্টা করবো নেক্সট দিন আপনাকে আমি পাবো। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ফাইজলামি করার জন্য আপনারা ক্রিকেট বোর্ডে বসেছেন। বাংলাদেশের ক্রিকেট কোন পর্যায়ে নেমেছে? একটা দল নিয়ে কি ধরনের ইম্যাচুরিটি পরিচয় দেওয়া হয়। পারভেজ হোসেন ইমন, he passed the fitness test and was available to be selected. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো মিডিয়া রিলিজ আমি আপনাদেরকে দেখিয়েছি। সেই পার্টিকুলার ক্রিকেটারকে আজকে আপনারা রেস্ট দিয়েছেন। এত বিলাসী আমরা হয়ে গেছি না? বাপের 10-12টা গাড়ি এক একদিন এক একটা ইউজ করি, অনেক অনেক টাকা রয়েছে, বিভিন্ন দিন বিভিন্ন ড্রেস পরি, এত বিলাসী আমরা হয়ে গেছি। পারফরমেন্সের জায়গায় আমরা যে ফকির নি, সেই বাস্তবতা আমরা কেউ মানতে চাই না, বুঝতে চাই না। আরব আমিরাতের কাছে আমরা হেরে যাই, যারা সৌদি আরবের কাছে হেরে যায়। এখন কি বলবেন সৌদির কাছে হেরে আর্জেন্টিনা তো বিশ্বকাপ শুরু করেছিল, চেষ্টা করেছে তারা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে? দয়া করে এই আপরবাজি আর করেন না। বাংলাদেশের ক্রিকেটকে যেখানে নামিয়েছেন, আপনাদের লজ্জা না থাকলেও আমাদের লাগে ভাই। আরব আমিরাতে গেছেন না, মাস্তি করে আসেন, ভালো থাকেন, টেক গ্রেট কেয়ার।